কঙ্কালসার চেহারা, কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে কিছু কালো পোড়া ভাঙা চোরা বাড়ি, কিছু কিছু আবার একেবারে ভেঙে পড়েছে, একেবারে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এটা যদি ইসরায়েলের তেল আবিব শহরের বিভিন্ন জনপদের ছবি হয়, তাহলে উল্টো দিকে ইরানের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে ইরানও জ্বলছে। রাজধানী তেহরান, শাহরানের তেলের ভান্ডার জ্বলতে থাকার যে ছবি সামনে এসেছে তা দেখে আতকে ওঠার মতোই অবস্থা, যে ছবি আপনারাও দেখছেন। ইরানে শনিবার পর্যন্ত, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, ইরানে ৭৮ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। অন্যদিকে ইরানের যে প্রত্যাঘাত, তাতে ইসরায়েলের অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। তবে শুধুমাত্র হানাহানি, প্রাণহানি তা নয়, একে অপরের উপর হামলায় দুপক্ষের বহু ঘরবাড়ি, বহুতল ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপের চেহারা সামনে আসছে। দু দেশেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবেই দাউ দাউ করে জ্বলছে আগুন, বহুতল ধ্বংস হচ্ছে, ঘরবাড়ি, জনপদ ধ্বংস হচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে। কিন্তু হামলা থামার নয়, আধভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাড়ি, পোড়া বাড়ি। সেই ছবি যখন সামনে আসছে, দু দেশ থেকেই মুহুর্মুহু হামলা, ক্ষেপণাস্ত্র হামলা চলছে। কোনোভাবেই হামলা থামার নয়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দুই দেশ একে অপরকে হুঁশিয়ারি দিয়ে রাখছে। ইরান প্রত্যাঘাত তারা থামাবে না, যেমনটা বলছে। অন্যদিকে পাল্টা ইসরায়েলের তরফ থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে যদি ইরান হামলা না থামায়, প্রত্যাঘাত তাদের যদি না থামে, তাহলে ধ্বংস করে দেওয়া হবে। এই পাল্টা হুঁশিয়ারি যেখানে ইসরায়েল থেকেও আসছে, এবং একে একে দু দেশের এই ছবি সামনে আসছে। প্রাণহানির ঘটনা ঘটছে, মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের গর্জন, ইরান ইসরায়েলের হামলা, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, একে অপরকে আঘাত, প্রত্যাঘাত, আক্রমণ, পাল্টা আক্রমণের ছবি। যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জনপদ, যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, এক এক করে এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রবিবার পর্যন্ত ইসরায়েলে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে ইরানে শনিবার পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়, যে খবর পাওয়া যাচ্ছে, এবং মৃতের সংখ্যা বাড়তে পারে এই আশঙ্কার জায়গা থাকছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে গর্জন শোনা যাচ্ছে, কোনোভাবেই বারবার করে আলোচনার কথা বলা হচ্ছে, বিভিন্ন দেশ কূটনৈতিক স্তরে আলোচনা, সমস্যা সমাধানের কথা বলছে, কিন্তু পরিষ্কার দু দেশ জানাচ্ছে কোনোভাবেই এই যুদ্ধ, এই হামলা তারা থামাবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন এরই পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। কর্নেল চৌধুরী এবং অনিকবাবু, আপনাদের দুজনের কাছে অবশ্যই আসবো, তবে তার আগে একটু অয়নের কাছ থেকে আমরা এই মুহূর্তের আপডেটটা নিয়ে নিই। অয়ন, যে পরিস্থিতি আমরা দেখছি, দুদেশ কোনোভাবেই থামার নয়, হুমকি পাল্টা হুমকি, আক্রমণ পাল্টা আক্রমণ চলেই যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তের আপডেট অয়ন কি রয়েছে? গতকাল ওমানে যে আন্তর্জাতিক পরমাণু চুক্তি বা ট্রিটি দুপক্ষের আলোচনা হওয়ার কথা ছিল আমেরিকার সঙ্গে ইরানের, সে আলোচনা ভেস্তে গেছে। কারণ ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা মার্কিন সাম্রাজ্যবাদ কোনোভাবেই মানবে না, এবং তারা তাদের নিজের দেশের প্রতিরক্ষার স্বার্থে পরমাণু অস্ত্র নিয়ে কী ধরনের গবেষণা করছে তা গোটা বিশ্বকে জানানোর প্রশ্নই নেই। এই অবস্থায় আরও ঘনীভূত হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের আবহ। কারণ আমরা এর আগেই জানিয়েছি যে ইসরায়েলের সঙ্গে নীতিগত ভাবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, অন্যদিকে ইরানকে নৈতিক সমর্থন জানিয়েছে চীন। কিন্তু চীন এমনই একটি ধুরন্ধর ডিপ্লোম্যাটিক দেশ, চীন সে দেশের নাগরিকদের স্বার্থে, সে দেশের যে বিপুল কর্মসংস্থান, সে দেশের যে বিপুল আর্থিক যোজনা, এগুলিকে অক্ষুণ্ণ রাখার জন্য এখন সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না। এক্ষেত্রে ইরান কিছুটা একা, কিছুটা কোণঠাসা। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে এই মুহূর্তে বিশ্বের ৮টি দেশ রয়েছে, যার মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। এই অবস্থা
অবস্থায় যেহেতু সমরাষ্ট্রের সম্ভারে ইসরায়েল ইরানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে, অতএব এখনো পর্যন্ত বিভিন্ন ইসরায়েলি মিডিয়া দাবি করছে যে ইরানে ইতিমধ্যে মৃতের সংখ্যা 224 জনে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এর আগে পর্যন্ত যে পরিসংখ্যান তুমি বলছিলে, এই ইরানে 78 এবং ইসরায়েলে 14, এই দুটি সংখ্যাই বেড়েছে বলে সেই সংশ্লিষ্ট দেশের বিভিন্ন মুখপত্র তারা দাবি করছে। তারা বলছে ইরানে মৃতের সংখ্যা 224 এবং ইসরায়েলে মৃতের সংখ্যা 38। এর পাশাপাশি এখনো পর্যন্ত ইরান ইসরায়েলের বিভিন্ন টার্গেট লক্ষ্য করে প্রায় 120টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলো সবকটাই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম তারা প্রতিহত করেছে বলে ইসরায়েলি মুখপাত্র জানাচ্ছেন। শুক্রবার থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে, একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে এই দুই দেশ, ইরান ইসরায়েল। সাধারণ নাগরিকের মৃত্যু হচ্ছে দু দেশেই, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং সংঘর্ষ পশ্চিম এশিয়ার যে অন্যান্য দেশ সেই দেশগুলির মধ্যে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে। আমি এই জায়গা থেকে কর্নেল চৌধুরী আপনার কাছে আসবো। কর্নেল চৌধুরী, দু দেশ কি মনে হচ্ছে আপনার এই যুদ্ধ তারা কতটা এগিয়ে নিয়ে যেতে চাইবে? কারণ ইতিমধ্যেই কিন্তু অন্যান্য যারা দেশ তারা আলোচনার কথা বলছেন, ভারত বলছে কূটনৈতিক স্তরে যদি আলোচনা করে এই সংঘর্ষ থামানোর উপায় বের করা যায়, কিন্তু যা পরিস্থিতি, যেভাবে শক্তি প্রদর্শন হচ্ছে, তারা এই যুদ্ধ কতটা চালিয়ে নিয়ে যেতে চাইবেন বা আলোচনার জায়গা সত্যি কি আদৌ আছে? দেখুন, যুদ্ধ শুরু করাটা একটা রাষ্ট্রের ওপর অথবা দুটো রাষ্ট্রের শেষ করাটা কিন্তু এই দুজনের মধ্যে নয়, পরিস্থিতি শেষ করবে। কবে হবে আমাদের এক্সপিরিয়েন্স বলে, একটা রাষ্ট্র এখানে ইসরায়েল ইরানের সঙ্গে এই 3-4 দিন আগে যে ক্ষেপণাস্ত্র দিয়ে শুরু করেছে, শেষ কখন হবে সেটা আমি আপনি কেউ বলতে পারবো না। তবে এটাই একটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা অয়নবাবু খুব রাইটলি ইজ ব্রট আউট, যে মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও একটা নীতিগতভাবে অথবা সাপোর্ট ইসরায়েলের ওপর আছে। যদিও তারা মুখে বলছে ইরান ইসরায়েল যত শীঘ্র পারে এই যুদ্ধ শেষ করুক, কারণ এটা একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে আমরা এগিয়ে যেতে পারি। ইরান ওআইসির মেম্বার এবং তার সঙ্গে আমরা জানি লেবানন, সিরিয়া এবং বিভিন্ন অন্য দেশ এবং ইয়েমেন, এই যে জঙ্গি সংগঠনগুলো আছে, হিজাবুল্লাহ বলুন, হাউথি বলুন, এরা কিন্তু এখনো নিজেদের মতন অ্যাকশন চালিয়ে যাবে এবং ইরানকে যতটা পারে যতটা সম্ভব হেল্প করবে। এবং ইরান কিন্তু প্যালেস্টাইন নয় যেটা ইসরায়েল ভেবেছিল। সেই জায়গায় ইরান যে ক্ষেপণাস্ত্র, ওদের মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল আছে, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আছে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি দ্বিতীয় এবং তৃতীয় দিনের থেকে, ভোররাত্রির থেকে তেল আভিভ অথবা হাইফা অথবা ব্যাটিয়াম, এই একদম তেল আভিভের পাশে একটা শহর আছে ব্যাটিয়াম বলে, সেটা গতকাল এবং তার আগের রাত্রি এখানে কিন্তু ক্ষেপণাস্ত্র মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল কিন্তু লঞ্চ হচ্ছে। এবং ইসরায়েল যেটা খুব গর্বের সঙ্গে বলতো তাদের আয়রন ডোম, সেই আয়রন ডোম এয়ার ডিফেন্স ইসরায়েলের ভেদ করা যায়, যেটা অপারেশন সিন্দুর ভারতে করা যায়নি। সেইখানে কিন্তু ইসরায়েলে সবাইকে জানতে হবে আয়রন ডোম ভেদ হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র সিভিলিয়ান টার্গেটস হতে পারে সেখানে গিয়ে লেগেছে, এবং দুটো দেশেই অনেক অনেক ক্ষতি হয়েছে। যদি ইসরায়েল বলছে যে ওখানে ওদের অয়েল নাতানস, যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, সেগুলোকে আপাতত ধ্বংস করে দিয়েছে। কিন্তু এর থেকে বড় ভারত হিসেবে, আমি যেহেতু ভারতবাসী, সেখানে আমাদের কি দেখতে হবে? কর্নেল চৌধুরী, আসবো আপনার কাছে এই জায়গা থেকে। এই যে ইসরায়েল ইরানের যুদ্ধ চলছে, বিশ্ব বাজারে, বিশ্ব অর্থনীতিতে আশঙ্কার মেঘ ইতিমধ্যেই দেখা গেছে এবং তার প্রভাব ভারতও এড়িয়ে যেতে পারে না। আমি এই জায়গা থেকেই অনেকবাবু আপনার কাছে আসবো। ভারতের অর্থনীতির ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলবে? অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি থেকে, এবং আমরা দেখলাম যে বিমান পরিষেবা এবং সমুদ্রপথের বাণিজ্য, প্রত্যেকটি ক্ষেত্রেই তো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই, এবং তেলের দাম বাড়লে আনাজপাতির দাম বাড়বে, দৈনন্দিন যে আমরা জিনিসপত্র ব্যবহার করি সেগুলোর দাম বাড়বে, এবং পরিবহন ব্যবস্থার উপরও কিন্তু একটা চাপ পড়ে তেলের দাম বাড়লে। ফলে সব মিলিয়ে কিন্তু ভারতের ওপর, ভারতের অর্থনীতির ওপর, দেখুন পরিবহন ব্যবস্থার উপর চাপ পড়লে, যদি দৈনন্দিন জিনিস আনাজপাতির ওপর চাপ পড়ে, আপনার আমার রান্নাঘরে হেসেলে যদি তার প্রভাব পড়ে, তাহলে কিন্তু ভারতের অর্থনীতির ওপরেও একটা বড় প্রভাব পড়বে। এবং পাশাপাশি এ কথাটাও আমাদের মনে রাখতে হবে যে এই যুদ্ধ যখন শুরু হয়েছিল তখনই কিন্তু আমি বলেছিলাম এই যুদ্ধ চলবে, কেননা দুপক্ষই যেরকম অনমনীয়, তাতে এই যুদ্ধ থামবে না। আরেকটা বিষয় সামনে আছে, দুপক্ষই চাইছে কিন্তু
যে দুপক্ষের সরকারকে একটা ফাঁদে ফেলতে। অর্থাৎ আমি এরকম একটা খবর পেয়েছি যে ইরান চাইছে ইসরায়েলে এখন যে সরকার আছে তাকে পাল্টে দিতে, এবং সেই জন্য সে কিন্তু মুহুর্মুহু সিভিলিয়ান ইনস্টলেশনে আঘাত হানছে, যাতে এখনো কিন্তু ইসরায়েলের জনগণ সরকারের পেছনেই আছে, ভীষণভাবে আছে। কিন্তু এই সিভিলিয়ান ইনস্টলেশনে যত আঘাত বাড়বে তত কিন্তু জনগণের মানসিকতা ভেঙে পড়বে, জনগণের মনোবল ভেঙে পড়বে এবং তাদের চিন্তা ভাবনা ঘুরে যেতে পারে। ইসরায়েলও সেই একই রকম হামলা চালাচ্ছে এবং টার্গেট করা হয়েছে অনেক, আমরা জানি নিউক্লিয়ার সায়েন্টিস্টকে তারা সরিয়ে দিতে পেরেছে, অনেক সেনা অফিসারকে, সেনা প্রধানকেও তারা সরিয়ে দিয়েছে টার্গেটেড অ্যাটাক। ফলে এই যুদ্ধ কিন্তু চলবে এবং দুপক্ষের যে অনমনীয় মনোভাব আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু এক্ষুনি যুদ্ধ থামার কোনো কারণ নেই, যদি না বৃহৎ শক্তি এতে হস্তক্ষেপ করে। ধন্যবাদ অনিকবাবু আপনাকে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী আপনাকেও ধন্যবাদ, অয়ন তোমাকেও ধন্যবাদ। এবং যে ছবি সামনে আসছে, দু দেশ পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, সাধারণ নাগরিক দু দেশেরই মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে এবং আটকে ওঠার মতন সেই ছবি সামনে আসছে। একের পর এক বহুতল ধ্বংস হচ্ছে, চারিদিকে ধ্বংসস্তূপের ছবি সামনে আসছে, দু দেশেরই এই ছবি। তেল আবিব বিভিন্ন জনপদের যে ছবি দেখুন আপনারা, উল্টো দিকে ইরান জ্বলছে, রাজধানী তেহরানের কাছে যে শাহরান তেলের ভান্ডার, সেখানে হামলা চালানো হয়েছে এবং সেই ছবি সামনে এসেছে, তেলের ভান্ডার জ্বলছে, প্রকাশ্যে এই ছবি, আটকে ওঠার মতন এই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।